এখানে সময় থমকে থাকে, গঙ্গার প্রবাহের মতো বয়ে চলে শুধু ইতিহাস আর আধ্যাত্মিকতার গল্প। স্বাগতম বেনারসে। এখন বিকেল 4:30। তো আমরা এখন কাশী বিশ্বনাথ মন্দিরের দিকে যাচ্ছি, যেখানে ভগবান শিবের আশীর্বাদ, সনাতন সংস্কৃতি আর হাজার বছরের ঐতিহ্য একসঙ্গে মিশে গেছে। এ শহর শুধু একটি জায়গা নয়, এটি একটি অনুভূতি। প্রতিটি ইটের মাঝে লুকিয়ে আছে শত শত বছরের ইতিহাস। প্রতিটি গলিতে বয়ে চলে এক অদ্ভুত মায়া। আজ আমরা আবিষ্কার করব বেনারসের প্রাণস্পন্দন। দেখতে পাবো ঘাটের রোমাঞ্চকর দৃশ্য, সন্ধ্যার গঙ্গা আরতির অবিশ্বাস্য সৌন্দর্য। তাহলে চলুন হারিয়ে যাই বেনারসের মায়াবী সৌন্দর্যে। স্বাগতম আমাদের বেনারস ট্যুরে। বেনারস বা বারাণসী ভারতের অন্যতম প্রাচীন ও পবিত্র শহর। এটি শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ নয়, বরং সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের অপূর্ব সংমিশ্রণ। গঙ্গার তীরে অবস্থিত এই শহরকে বলা হয় শিবের নগরী। আমাদের প্রথম গন্তব্য কাশী বিশ্বনাথ মন্দির। এটি বারাণসীর প্রাণকেন্দ্র, যেখানে ভগবান শিবের জ্যোতির্লিঙ্গ বিরাজমান। প্রতিদিন হাজার হাজার ভক্ত এখানে এসে প্রার্থনা করেন। যদি সত্যিকারের আধ্যাত্মিক অনুভূতি পেতে চান, যদি মহাদেবের আশীর্বাদ লাভ করতে চান, তবে আপনাকে একবার আসতেই হবে কাশীর রাজ্যে, যেখানে রয়েছে কাশী বিশ্বনাথ মন্দির। এই ভিডিওতে আমরা আপনাকে দেখাবো কিভাবে আপনি সহজেই মন্দির দর্শন করতে পারেন, কোন সময় গেলে ভালো হবে, আশেপাশে কি কি দর্শনীয় স্থান রয়েছে এবং বারাণসীতে এসে কি কি মিস করা যাবে না। তো এখন আপনাদের বলি কিভাবে যাবেন কাশী বিশ্বনাথ মন্দির। কাশী বিশ্বনাথ মন্দিরে আসতে হলে প্রথমেই আপনাকে বারাণসী পৌঁছতে হবে। যদি আপনি প্লেনে আসেন, তবে লাল বাহাদুর শাস্ত্রী বিমানবন্দরে নেমে ট্যাক্সি বা ক্যাব নিতে পারেন। ট্রেনে এলে বারাণসী জংশন স্টেশন বা মুঘল সরাই স্টেশন থেকে অটো, রিক্সা বা ক্যাব নিয়ে সহজেই মন্দিরে পৌঁছতে পারবেন। রাস্তা পথে আসতে চাইলে বারাণসী ভারতের বড় বড় শহরগুলোর সাথে খুব ভালোভাবে সংযুক্ত। তবে মনে রাখবেন, মন্দিরের কাছাকাছি পৌঁছানোর পর আপনাকে হাঁটতে হবে, কারণ গাড়ি বা রিক্সা ভেতরে ঢুকতে পারে না। এখন বিকেল 4:30। তো আমরা এখন কাশী বিশ্বনাথ মন্দিরের দিকে যাচ্ছি। তো বিশ্বনাথ মন্দিরে যাওয়ার আগে থেকে অনলাইনে টিকিট কাটতে পারেন, নাহলে এখানে কাউন্টার আছে, এই কাউন্টারে টিকিট কাটতে হবে। পুজো দিতে হলে এখান থেকে আপনার প্রসাদ নিতে পারেন, মালা নিতে পারেন, নাহলে মন্দিরের কাছেও ওইখানে ব্যবস্থা আছে। তো এটা হচ্ছে বিশ্বনাথ মন্দিরের মন্দির চত্বর। তো আমি মোটামুটি এইখান থেকে ভগবান প্রসাদ নিলাম। এই হচ্ছে আমার ডালা, এই ম্যাটেরিয়ালসগুলো দিয়েছে, ফুল টুল, চন্দন ফন্দন সব আছে, প্রসাদ আছে। তো এটা এখানে 250 টাকা করে নিল। এখানে 250 টাকার এইভাবে প্যাকেট দিবে আপনাদের। এই প্যাকেট নিয়ে এবারে মন্দিরে যেতে হবে। মানে পূজা হয়ে গেলে এই ঝুড়িটা এবং এই ঘটিটা দিয়ে দিতে হবে। ঘটি একটা দিয়েছে, একটু দুধ আছে, এগুলোটা এখানে আবার রিটার্ন দিয়ে দিতে হবে। তো এইভাবে এই আমার ঠাকুরজি আছেন, পণ্ডিতজি আমাদের নিয়ে যাচ্ছে। এটা কাশী বিশ্বনাথের করিডোর, এটা হচ্ছে মেন গেট। এটা নতুন হয়েছে, গেট নম্বর 4। হর হর মহাদেব। এটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের বাইরের অংশ। তো আমি মন্দিরের ভেতর থেকে ঘুরে এলাম। তো মন্দির ভেতরে ফোন অ্যালাউ নেই, তাই এখানে ফোনটা জমা রাখতে হয়েছিল। তো এই দিক দিয়ে মোটামুটি এন্ট্রান্স করতে বহু চেকিং হচ্ছে, চেকিং হয়ে এই দিক দিয়ে এন্ট্রান্স করে ভেতরে যেতে হবে। তো সেখানেও হচ্ছে, আর এই সাইডটাও এখানেও এন্ট্রান্স কোড, এদিক দিয়েও এখানে চেকিং হচ্ছে, পুরো ফুল একদম কড়া চেকিং। চেকিং হওয়ার পর ভেতরে ঢুকতে হচ্ছে। এই হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির। কাশী বিশ্বনাথ মন্দির শুধু একটি মন্দির নয়, এটি এক অনুভূতি। এটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম, যা মহাদেবের শক্তির উৎস। বিশ্বাস করা হয় এই মন্দিরে ভগবান শিব নিজে অবস্থান করেন এবং যে ভক্ত এখানে আসেন তার জীবনের সকল পাপ মুক্ত হয়ে যায়। মন্দিরের ইতিহাস প্রায় 1200 বছরের পুরনো। এটি বহুবার ধ্বংস হয়েছে, আবার পুনর্নির্মাণও করা হয়েছে। বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উদ্যোগে কাশী বিশ্বনাথ করিডোর নির্মাণ করা হয়েছে, যা মন্দিরকে আরও সুন্দর ও সুশৃঙ্খল করেছে। আপনাদের একবার মন্দির দর্শনের নিয়ম ও সময়সূচিটাও একবার জানিয়ে দিই। মন্দিরের সময়সূচি হলো প্রতিদিন ভোর 3টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে। এখানে বিশেষ পূজা ও আরতির টাইম টেবিলগুলো আপনাদের একবার জানিয়ে দিই।
মঙ্গল আরতি হয় ভোর 3টা থেকে 4টা পর্যন্ত। ভোগ আরতি হয় সকাল 11টা 15-তে। সন্ধ্যা গঙ্গা আরতি হয় সন্ধ্যে 7টার সময়। শৃঙ্গার আরতি রাত 10:30টা থেকে 11টা পর্যন্ত। মনে রাখবেন, মন্দিরে ক্যামেরা, মোবাইল, চামড়ার জিনিসপত্র নিয়ে প্রবেশ করা নিষেধ। এগুলো বাইরে নির্দিষ্ট জায়গায় জমা রেখে প্রবেশ করতে হবে। এটা হচ্ছে সেই বিশ্বনাথ মন্দির। তো আমরা ভিতর থেকে ঘুরে এলাম। আর এই পাশে হচ্ছে এটা মসজিদ, যেটা বিতর্কিত মসজিদ, যেটা এখনও পর্যন্ত কেস চলছে, কিছু ফাইনাল হয়নি। এই হচ্ছে সেই মসজিদ। তো এখানে এই মসজিদটার চারদিকে কিন্তু ব্যারিকেড দিয়ে ঘেরা করা আছে, চারদিকে ঘেরা আছে। আর এই হচ্ছে কাশী বিশ্বনাথের মন্দির। এটা সেই কাশী বিশ্বনাথ, পুরো সোনায় মোড়া বিশ্বনাথ মন্দির। মন্দিরের উপর এবং নিচ পুরো কিন্তু সোনা দিয়ে ঘেরা। এখন আমরা চলেছি মণিকর্ণিকার ঘাটে। মণিকর্ণিকার ঘাট বারাণসীর সবচেয়ে পুরাতন এবং গুরুত্বপূর্ণ ঘাটগুলোর মধ্যে একটি। এটি মূলত চিতা শ্মশান ঘাট, যেখানে প্রতিদিন শত শত দেহের শেষকৃত্য সম্পন্ন করা হয়। হিন্দু বিশ্বাস অনুযায়ী যারা এখানে দাহক্রিয়া সম্পন্ন করেন তারা পুনর্জন্মের চক্র থেকে মুক্ত হয়ে মোক্ষ লাভ করেন। মণিকর্ণিকার ঘাটের পেছনে একটি পৌরাণিক কাহিনী আছে। কথিত আছে দেবী পার্বতীর কানের গয়না এখানে পড়ে যায়, তাই এই ঘাটের নাম হয় মণিকর্ণিকার ঘাট। এই ঘাটের কিছু বিশেষত্ব আছে যেগুলো আপনাদের একবার জানাই। মৃত্যু নগরী, এটি এমন একটি স্থান যেখানে 24 ঘন্টা চিতা জ্বলে। কেউ যদি এখানে দাহ হয় তবে তার আত্মা পুনর্জন্মের চক্র থেকে মুক্তি পায় বলে বিশ্বাস করা হয়। শিবের কান ফেলে যাওয়ার গল্প। কথিত আছে এখানে শিব নিজে আত্মাদের কানে মোক্ষ দেন যাতে তারা মুক্ত হতে পারে। মহাশ্মশান, এই ঘাটকে মহাশ্মশান বলা হয় কারণ এটি কাশীর সবচেয়ে বড় শ্মশান, যেখানে রাজা, প্রজা, ধনী, গরিব সব শ্রেণীর মানুষকে দাহ করা হয়। মণিকর্ণিকার কুণ্ড, এই ঘাটের পাশে একটি পবিত্র কুণ্ড রয়েছে যেখানে বলা হয় দেবী পার্বতী স্নান করেছিলেন। এখানে একটি চিরন্ত আগুন রয়েছে যা কখনো নিভে না। মনে করা হয় এই আগুন 3500 বছর ধরে অবিরাম জ্বলছে। বন্ধুরা, মণিকর্ণিকার ঘাট ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের কাছে একবার শেয়ার করি। ভোর বা রাতের বেলা ঘাটে গেলে এক রহস্যময় ও আধ্যাত্মিক অনুভূতি হয়। অনেকে এই ঘাটের পাশে বসে ধ্যান করেন কারণ এটি মোক্ষের প্রতীক। সব যাত্রার দৃশ্য দেখলে জীবন সম্পর্কে এক ভিন্ন উপলব্ধি হয়। এখানে বেশ কিছু ধর্মীয় সংগঠন ও সাধু বসবাস করেন যারা মৃত্যুর দর্শন নিয়ে আলোচনা করেন। অনেকে এখানে মৃত্যুর বাড়ি নামে পরিচিত স্থানেও যান, যেখানে বৃদ্ধ মানুষরা মৃত্যুর জন্য অপেক্ষা করেন। তো ফ্রেন্ডস, আপনাদের বলি মণিকর্ণিকার ঘাট কিভাবে যাবেন। মণিকর্ণিকার ঘাট বারাণসীর প্রধান ঘাটগুলোর মধ্যে একটি, তাই আপনি কাশী বিশ্বনাথ থেকে সহজেই হেঁটে বা নৌকোয় পৌঁছাতে পারেন। রিক্সা বা ট্যাক্সি নিয়ে ঘাটের কাছাকাছি এসে তারপর হেঁটে যেতে পারেন, কারণ সরু অলিগলি দিয়ে গাড়ি যায় না। মণিকর্ণিকার ঘাট শুধু বারাণসীর একটি অংশ নয়, এটি জীবন ও মৃত্যুর এক অনন্য মিলনস্থল। এখানে আসলে জীবন সম্পর্কে এক নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হয়। যদি আপনি বারাণসী যান তাহলে একবার এই ঘাটে গিয়ে নিজে অনুভব করুন এর রহস্যময়তা ও আধ্যাত্মিক শক্তি। বারাণসী মানেই শিবের নগরী, মোক্ষের তীর্থ এবং গঙ্গার আরাধনার মহোৎসব। একদিকে মণিকর্ণিকার ঘাট যেখানে জীবন ও মৃত্যুর চিরন্তন খেলা চলে, অন্যদিকে দশাশ্বমেধ ঘাট যেখানে প্রতিদিন সন্ধ্যায় গঙ্গা আরতি হয়। এই দুই জায়গা একসঙ্গে দেখার অভিজ্ঞতা সত্যি অবর্ণনীয়। মণিকর্ণিকার ঘাট থেকে দশাশ্বমেধ ঘাটের দূরত্ব খুব বেশি নয় এবং সবচেয়ে ভালো উপায় হলো নৌকায় করে আরতি দেখতে যাওয়া। সন্ধ্যার সময় গঙ্গার বুকে যখন সারি সারি নৌকা ভেসে থাকে তখন সেখান থেকে পুরো আরতির দৃশ্য একদম স্পষ্টভাবে উপভোগ করা যায়। যদি আপনি নৌকায় যেতে না চান তাহলে মণিকর্ণিকার ঘাট থেকে কিছুটা দূর থেকে আরতির আলো ও ধোঁয়ার দৃশ্য দেখতে পাবেন। তবে এই অভিজ্ঞতা কাছ থেকে দেখার মতো অতটা প্রাণবন্ত হবে না। আপনি চাইলে সরাসরি হেঁটে 10 থেকে 15 মিনিটে দশাশ্বমেধ ঘাট পৌঁছে যেতে পারেন। পথটা সরু গলি দিয়ে হওয়ায় একটু ব্যস্ত থাকে, তবে এই পথ ধরে হাঁটলে আপনি কাশীর আসল চিত্র দেখতে পাবেন। পুরনো অলিগলির ভিড়, ছোট ছোট দোকান আর পথে পথে মহাদেবের নাম সংকীর্তন। দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যায় গঙ্গা আরতি শুধুমাত্র একটি আনুষ্ঠানিক পূজা নয়, এটি এক পরম আধ্যাত্মিক অভিজ্ঞতা। আরতি শুরু হতেই পুরোহিতরা সুরেলা মন্ত্রাচ্চরণের সাথে বিশাল দীপমালা নিয়ে নৃত্যের মতো করে ঘোরাতে থাকেন।
শঙ্খের ধ্বনি আর ঘণ্টার সুর কাশীর বাতাসে ছড়িয়ে পড়ে। এই আরতিটি 7 জন পুরোহিত একসঙ্গে পরিচালনা করেন এবং তারা নির্দিষ্ট ছন্দে একসাথে বিশাল আরতি প্রদীপ ঘোরান, যা এক অলৌকিক দৃশ্য তৈরি করে। এই আরতি মূলত মা গঙ্গার আরাধনা হিসেবে করা হয়, যেখানে ভক্তরা নিজেদের পাপ মুক্তি ও কল্যাণ কামনা করেন। দশাশ্বমেধ ঘাটে প্রতিদিন সন্ধ্যায় কয়েক হাজার মানুষ সমবেত হন। কেউ ঘাটে দাঁড়িয়ে, কেউ বা নৌকায় বসে এই আরতি উপভোগ করেন। ভক্তদের মুখে থাকে শুধু হর হর মহাদেব ও গঙ্গা মাইয়া কি জয়। এই আরতির সময়সূচিগুলো আপনাদের বলি। গরমকালে সন্ধ্যা 7টা থেকে এই আরতি শুরু হয়, আর শীতকালে সন্ধ্যা 6টা থেকে। ভিড় বেশি হওয়ায় আরতি শুরুর অন্তত 30 থেকে 40 মিনিট আগে পৌঁছানোটা ভালো। নৌকায় বসে সন্ধ্যা আরতির অভিজ্ঞতাটা কেমন সেটা আপনাদের একবার বলি। যদি আপনি মণিকর্ণিকার ঘাট থেকে নৌকায় ওঠেন, তাহলে আরতি শুরু হওয়ার আগেই মাঝ গঙ্গায় পৌঁছতে পারবেন, যেখানে নৌকা একদম থেমে থাকবে এবং আপনি জলের উপর থেকে মন্ত্রাচ্চরণ, ধূপের সুগন্ধ, আরতির আলো ও ঢাক ঘণ্টার সুর উপভোগ করতে পারবেন। গঙ্গার জলে প্রতিফলিত হওয়া জ্বলন্ত আরতি আলো আর পুরোহিতদের ছন্দময় নৃত্য আপনাকে এক অনন্য আধ্যাত্মিক অনুভূতি দেবে। এবারে প্রশ্ন হলো, কিভাবে নৌকা পাবেন? মণিকর্ণিকার ঘাটে প্রচুর নৌকা চালক থাকেন, যারা সন্ধ্যা আরতি দেখার জন্য নৌকা ভাড়া দেন। সাধারণত এর ভাড়া হয় 200 থেকে 500 টাকা। ব্যক্তিগত নৌকা হলে বেশি আর শেয়ারিং হলে কম। আরতি শুরুর 30 থেকে 40 মিনিট আগে নৌকায় উঠতে হবে, কারণ পরে জায়গা পাওয়া কঠিন হয়ে যায়। মণিকর্ণিকার ঘাট জীবনের শেষ ধাপের প্রতীক, আর দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতি নতুন জীবনের সূচনা। একদিকে চিতার চিরন্তন আগুন, অন্যদিকে ভক্তির চূড়ান্ত প্রকাশ। একসাথে এই দুই অভিজ্ঞতা আমাদের জীবন ও মৃত্যুর গভীর অর্থ বোঝায়। যদি আপনারা কাশীতে আসেন, তাহলে মণিকর্ণিকা ঘাটের শ্মশানে শাশ্বত শিখা ও দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যা আরতি, এই দুই বিপরীত অভিজ্ঞতা একসঙ্গে উপভোগ করুন। এটি শুধু পর্যটন নয়, বরং এক আধ্যাত্মিক যাত্রা, যা আপনাকে জীবন সম্পর্কে নতুন করে ভাবতে শেখাবে। আমি এখন 10:58 বাজে, মানে 11টা বাজতে যায়। স্নান টান করে খেয়ে দিয়ে একদম শুদ্ধ হয়ে এখন এসছি আমি বাবা বিশ্বনাথ দর্শনে। তো আমি এখন আছি বিশ্বনাথ মন্দিরের সামনে। ওই কাশী বিশ্বনাথের মন্দিরের মতন আরও একটা মন্দির, বহুত পুরানো মন্দির। তো এটা হচ্ছে বাবা বিশ্বনাথের মন্দির, এটাও একটা বিশ্বনাথ বাবা মন্দির। বারাণসী মানেই শিবের নগরী, যেখানে আধ্যাত্মিকতা আর ইতিহাস এক সূত্রে গাঁথা। কাশী বিশ্বনাথ মন্দিরের কথা সবাই জানেন, কিন্তু এর বাইরেও এক অপূর্ব বিশ্বনাথ মন্দির আছে, যা হয়তো অনেকেই চেনেন না। নতুন বিশ্বনাথ মন্দির, যা বিড়লা মন্দির নামেও পরিচিত। এই মন্দিরটি কাশীর ঐতিহ্যের সাথে আধুনিক স্থাপত্যের এক অনন্য মিশ্রণ। বারাণসী হিন্দু ইউনিভার্সিটির বিস্তীর্ণ সবুজ ক্যাম্পাসের মাঝে অবস্থিত এই মন্দির শুধু পূজা অর্চনা স্থানই নয়, এটি শান্তি, জ্ঞান এবং ধর্মের মিলনস্থল। 1931 সালে ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা ও শিক্ষাবিদ মদন মোহন মালব্য এই মন্দির নির্মাণের পরিকল্পনা করেন। পরে ভারতের বিখ্যাত শিল্পপতি বিড়লা পরিবার এই প্রকল্প সম্পন্ন করেন, তাই একে বিড়লা মন্দির নামেও ডাকা হয়। এই মন্দিরের স্থাপত্য কাশী বিশ্বনাথ মন্দিরের অনুকরণে তৈরি হলেও এটি আরও প্রশস্ত ও তুলনামূলকভাবে কম ভিড়পূর্ণ, যেখানে ভক্তরা নিরিবিলি পরিবেশে ধ্যান ও পূজা করতে পারেন। এই মন্দিরের স্থাপত্য ও বিশেষ বৈশিষ্ট্যগুলি আপনাদের একবার বলি। সাদা মার্বেলের অপূর্ব শিল্পকর্ম। পুরো মন্দিরটি সাদা মার্বেলে তৈরি, যা সূর্যের আলোয় চকচক করে ওঠে। ভারতের অন্যতম উচ্চতম মন্দির শিখর। এর শিখরের উচ্চতা প্রায় 250 ফুট, যা দূর থেকেই দৃষ্টিনন্দন লাগে। ভগবদ্গীতার শ্লোক খোদাই করা। মন্দিরের দেওয়ালে পুরো গীতা খোদাই করা হয়েছে, যা এক অনন্য বৈশিষ্ট্য। বিভিন্ন দেব দেবীর মূর্তি, শুধু মহাদেব নন, এখানে লক্ষ্মীনারায়ণ, দুর্গা, গণেশ, হনুমান, নন্দী প্রভৃতি দেবতার মূর্তিও রয়েছে। বিশাল ও প্রশস্ত প্রাঙ্গণ। ব্যস্ত কাশীর মধ্যে এটি এক প্রশান্তি স্থান, যেখানে বসে ধ্যান করা বা আত্মজিজ্ঞাসার সময় কাটানো যায়। তো এখন প্রশ্ন হতে পারে, কেন নতুন বিশ্বনাথ মন্দির আমরা দেখতে যাব? তো সেই জন্য আপনাদের বলি, কাশী বিশ্বনাথ মন্দিরের তুলনায় অনেক বেশি প্রশান্ত পরিবেশ এটা। ধর্ম ও শিক্ষার সংমিশ্রণ।
BHU ক্যাম্পাসের মধ্যে হওয়ায় এটি জ্ঞানের এক কেন্দ্রবিন্দু। স্থাপত্যশৈলীর দিক থেকে এটি কাশীর অন্যতম সুন্দর মন্দির। যারা ধর্মীয় দর্শন ও ইতিহাস ভালোবাসেন তাদের জন্য এটি এক অনন্য গন্তব্য। তো কথা হলো এখানে কিভাবে যাবেন। লোকেশনটা হচ্ছে বানারস হিন্দু ইউনিভার্সিটি। কাশী বিশ্বনাথ মন্দির থেকে দূরত্ব প্রায় 7 থেকে 8 কিলোমিটার। যাতায়াতের মাধ্যম হচ্ছে অটো বা রিক্সাতে আপনারা যদি যান তাহলে 50 থেকে 100 টাকা নেবে। ট্যাক্সি বা ক্যাবে গেলে 200 থেকে 300 টাকা নিয়ে থাকে। যদি আপনি বারাণসী ঘুরতে আসেন তাহলে কেবল কাশী বিশ্বনাথ মন্দিরেই সীমাবদ্ধ থাকবেন না। নতুন বিশ্বনাথ মন্দির দেখলে আপনি পাবেন ধর্মীয় পরিবেশের সঙ্গে এক প্রশান্তির অনুভূতি। এটি এমন একটি স্থান যেখানে শিবের শক্তি আর গীতার জ্ঞান একসঙ্গে প্রবাহিত হয়। বারাণসী শুধু শিবের তীর্থ নয়, এটি মা দুর্গারও এক বিশেষ ক্ষেত্র। দুর্গা মন্দির, যা লাল দুর্গা মন্দির নামেও পরিচিত, কাশীর অন্যতম শক্তিপীঠ ও আধ্যাত্মিক কেন্দ্র। এই মন্দিরটি 18 শতকে বঙ্গের এক রাজকুমারী নির্মাণ করেছিলেন। এখানে স্বয়ংভূ মা দুর্গা মূর্তি প্রতিষ্ঠিত, অর্থাৎ এই মূর্তি স্বতঃস্ফূর্তভাবে আবির্ভূত হয়েছে, যা আরও অলৌকিক মনে করা হয়। কাশী খণ্ড পুরাণ মতে এই মন্দিরে মা দুর্গা কাশীর রক্ষাকর্ত্রী ও শক্তির দেবী হিসেবে পূজিত হন। মন্দিরের পুরো কাঠামো লাল রঙে রঞ্জিত, যা শক্তি ও উগ্রগতার প্রতীক, তাই একে লাল দুর্গা মন্দির বলা হয়। এই মন্দিরের লোকেশন দুর্গাকুণ্ড, বারাণসী। কাশী বিশ্বনাথ মন্দির থেকে দূরত্ব প্রায় 2 কিলোমিটার। এখানে আপনারা আসতে চাইলে অটো বা রিক্সা করে আসতে পারেন, যাতে আপনাদের ভাড়া পড়বে 30 থেকে 70 টাকা। ট্যাক্সি নিয়ে থাকে 150 থেকে 250 টাকা। বারাণসীর দুর্গা মন্দির শুধু শক্তির উপাসনা নয়, এটি বিশ্বাস, ঐতিহ্য ও অলৌকিকতার এক চিহ্ন। যদি কাশীতে আসেন তাহলে এই লাল দুর্গা দর্শন করা অবশ্যই উচিত। আমাদের পরবর্তী গন্তব্য সারনাথ, যেখানে গৌতম বুদ্ধ প্রথম ধর্ম প্রচার করেন। বারাণসীর প্রাণকেন্দ্র থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত সারনাথ হল এক পবিত্র বৌদ্ধ তীর্থস্থান। এটি সেই স্থান যেখানে গৌতম বুদ্ধ বোধগয়া থেকে বোধি লাভের পর তার প্রথম ধর্ম দেশনা দেন এবং প্রথম 5 জন শিষ্যকে দীক্ষা দেন। সারনাথের নাম এসেছে ঋষিপত্তন থেকে, যা একসময় বিভিন্ন সাধু সন্ন্যাসীর তপস্যা স্থল ছিল। এখানে এসে আপনি একদিকে যেমন ইতিহাসের ছোঁয়া পাবেন, তেমনি পাবেন এক অদ্ভুত শান্তির অনুভূতি। আপনাদের সারনাথের ইতিহাস সম্পর্কে একটু বলি। গৌতম বুদ্ধ এখানে প্রথম উপদেশ দেন, তাই এটি বৌদ্ধ ধর্মের জন্মস্থানগুলোর মধ্যে একটি। সম্রাট অশোক খ্রিস্টপূর্ব 3য় শতকে এখানে বিভিন্ন স্তূপ, মঠ ও স্তম্ভ নির্মাণ করেন। গুপ্ত যুগে এখানে অসংখ্য মন্দির ও বুদ্ধ মূর্তি তৈরি করা হয়।
মুসলিম শাসনকালে অনেক কাঠামো ধ্বংস হয়ে যায়, কিন্তু 19 শতকে ব্রিটিশরা পুনরায় খনন কাজ শুরু করে এবং আজকের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর সন্ধান পাওয়া যায়। আপনারা সারনাথে এসে যা দেখতে পাবেন তাদের মধ্যে হচ্ছে ধমেক স্তূপ, যেখানে বুদ্ধ প্রথম উপদেশ দেন। ধমেক স্তূপ সারনাথের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিদর্শন। এটি 43.6 মিটার উঁচু এবং 28.3 মিটার ব্যাস বিশিষ্ট এক বিশাল কাঠামো। স্তূপটি নিচের অংশে অশোক যুগের অপূর্ব নকশা রয়েছে। তারপর রইল মূল গন্ধক কুটির বিহার, যেটা হচ্ছে আধুনিক বৌদ্ধ মন্দির। এটি 1931 সালে মহাবোধি সোসাইটি তৈরি করে। ভিতরে বুদ্ধের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর চিত্র আঁকা আছে। তারপর আপনারা দেখতে পাবেন অশোক স্তম্ভ, যেটা ভারতের জাতীয় প্রতীক। সম্রাট অশোকের স্থাপিত এই স্তম্ভের উপর 4টি সিংহের মূর্তি ছিল, যা আজ ভারতের জাতীয় প্রতীকে রূপান্তরিত হয়েছে। আপনারা যদি সারনাথ আসতে চান তাহলে আপনাকে বারাণসী থেকে 10 কিলোমিটার দূরে, যেটা হচ্ছে অটো বা ট্যাক্সিতে আপনারা 200 থেকে 500 টাকা বারাণসী থেকে সারনাথ আসতে পারেন। যদি আপনারা লোকাল বাসে আসেন তাহলে 20 থেকে 50 টাকা আপনাদের কাছ থেকে নেবে। গাইড ভাড়া করলে আরও ভালো অভিজ্ঞতা পাওয়া যাবে। যদি আপনি বারাণসীতে যান তবে সারনাথ দর্শন না করলে আপনার যাত্রা অসম্পূর্ণ থাকবে। এটি শুধু প্রত্নতাত্ত্বিক স্থান নয়, বরং এটি এক আধ্যাত্মিক জায়গা, যেখানে আপনি বুদ্ধের জ্ঞান, শান্তি ও ধ্যানের অনুভূতি পাবেন। তো বন্ধুরা, বারাণসী শুধু একটি শহর নয়, এটি শহরের এক প্রবাহ, যেখানে ইতিহাস, ধর্ম, সংস্কৃতি আর আধ্যাত্মিকতা একসাথে মিশে গেছে। কাশী বিশ্বনাথের ভক্তি, মণিকর্ণিকার শাশ্বত সত্য, দুর্গা মন্দিরের শক্তি, নতুন বিশ্বনাথ মন্দিরের আধুনিকতা আর সারনাথের শান্তি, সব মিলিয়ে এই শহর এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। এখানে আসলে আপনি শুধু পর্যটক নন, বরং সময়ের এক যাত্রী, যিনি অনুভব করবেন হাজার বছরের ঐতিহ্যের গল্প। কাশী এক অমর শহর, যেখানে প্রতিটি রাস্তা, প্রতিটি ঘাট, প্রতিটি মন্দির এক অদ্ভুত শক্তি বহন করে। সারনাথের শান্তি আর কাশীর জাগ্রত শক্তি একসঙ্গে আমাদের মনে করিয়ে দেয় জীবন ধ্বংস আর সৃষ্টির এক চক্র, যা অনন্তকাল ধরে চলতে থাকবে। আপনারা যদি কখনো বারাণসীতে আসেন তাহলে এই সমস্ত জায়গাগুলো অবশ্যই ঘুরে দেখবেন। প্রতিটি স্থানে এক অদ্ভুত অনুভূতি আছে, যা শুধু চোখে নয়, মনেও গেঁথে থাকবে। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের ভালোবাসাই আমাদের নতুন জায়গার সন্ধানে এগিয়ে নিয়ে যায়। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো জায়গার গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর নতুন নতুন জায়গায় ঘুরে বেড়ান। হর হর মহাদেব, জয় শ্রীরাম।